সো আমরা ক্যাশিং নেম সার্ভারটা সম্ভবত ইনস্টল হয়ে গেছে, তারপর একটু দেখি এটা ইনস্টল হচ্ছে কিনা। সেটা লাগবে না, বাইন্ডের ভিতরেই সম্ভবত এটা হয়েছে। আমি তো আগে দেখি বাইন্ড করছিলাম, বাইন্ড ওকে। সো দরকার নেই, আমরা তাহলে দেখি সিডি var নেম chroot etc। এই লোকেশনটার ভিতরে যদি আমি যাই, এখানে দেখব name.conf নামে একটা ফাইল আছে এবং name.rfc.1912.jones নামে আর একটা ফাইল আছে। ফাইল দুটো জাস্ট একটু দেখি। এখানে name.conf জাস্ট আমরা দেখতেছি, কোনো কাজ করতেছি না। এই ফাইলটার ভিতরে কি আছে? এই ফাইলটার ভিতরে বেশ কিছু লোকেশন দেখেন, name.conf দেওয়া আছে, অপশনস দেওয়া আছে, লগইন দেওয়া আছে, জোন বলা আছে, একটা জিনিস ইনক্লুড নামে একটা কথা আছে। তো ইনক্লুড এখানে বলা হয়েছে আরএফসি 1912 জন, সেটাকে ইনক্লুড করা হচ্ছে এই জায়গায়। আমরা যদি এই ফাইলটা একটু দেখি, name.rfc12, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কিন্তু সেই একই কথাবার্তা লেখা আছে, খেয়াল করে দেখছেন? একটু ডিটেইলস ভাবে এখানে জোন গুলাকে ভাগ করে দেওয়া আছে। তো এইখানে ব্যাপারটা কি একটু আমি ক্লিয়ার করি। প্রথম যে ফাইলটা ছিল, অর্থাৎ এখানে যে name.conf নামে যে ফাইলটা আছে, এই ফাইলটার ভিতরে কি করা হয়েছে? এই ফাইলটার ভিতরে ইনক্লুড দিয়ে দুইটা ফাইলকে কল করা হয়েছে। একটা ফাইল হচ্ছে rfc.jones আর একটা ফাইল হচ্ছে root key। বুঝতে পারছেন কিনা? এইখানে কিন্তু অপশনস নামে কিছু প্যারামিটার দেওয়া আছে, আর কিন্তু তেমন কোনো প্যারামিটার নাই। খেয়াল করছেন? আর এই যে ফাইলটার কথা বলতেছি, যে ফাইলটা এখানে আছে, এই যে ফাইলটা name.rfc, এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে যে জিনিসটা আছে দেখেন, এইটার ভিতরে বিভিন্ন জোন ডিক্লেয়ার করা আছে, যেমন জোন লোকাল হোস্ট ডট লোকাল ডোমেইন, জোন লোকাল হোস্ট, জোন অমুক, জোন এত, জোন এত। বুঝতে পারছেন? তো ইনক্লুড ফাইলটার মাধ্যমে এই জিনিসটাকে কল করা হচ্ছে, এই যে rfc.jones এই ফাইলটাকে কল করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার এই ভারের ch। অর্থাৎ আমি যদি লোকেশনটা দেখাই, রুট কোথায় গেছিলাম, সিডি var name chroot etc। অর্থাৎ এই লোকেশনটার মধ্যে এই দুইটা ফাইল নিয়ে আমরা দেখলাম। var name chroot etc এর ভিতরে দুইটা ফাইল নিয়ে কথা বললাম, একটা হচ্ছে name.conf আর একটা হচ্ছে name.rfc1912.jones। ওকে, এখন আমরা etc এর ভিতরে যাই। etc এর ভিতরে named.conf নামে একটা ফাইল আছে। এই ফাইলটা যদি দেখি, এই ফাইলটা ঠিক সেম জিনিসটাই আছে যেটা আমরা একটু আগে ওইখানে দেখে আসলাম, name.conf। বুঝছেন? এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। বেসিক্যালি এই ফাইলটা হচ্ছে ওইখানে যে নেম ফাইলটা আমরা দেখলাম, সেই মেইন ফাইলটা। বুঝা গেছে? সেই মেইন ফাইলটাই বেসিক্যালি এখানে লিংক করা হয়েছে। নরমালি
যেটা হয় যদি এই ফাইলটাকে আমরা এইভাবে লিংক করে দেখতে পারি, লিংক একটা কমান্ড, এই কমান্ডটা দিয়ে আমরা var name chroot etc name dot conf এই ফাইলটাকে etc name dot conf এই লোকেশনে আমরা এই ফাইলটা ক্রিয়েট করে দিতে পারি। যদি এই ফাইলটা কখনো না থাকে তাহলে এই লোকেশনের মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে এই ফাইলটা আমরা ইটিসির ভিতরে ক্রিয়েট করে নিব। খেয়াল করে দেখেন, মেইন ফাইলটা হচ্ছে ভারের ভিতরে name.conf, ওইটাই হচ্ছে আমার মেইন কনফিগারেশন ফাইল, কিন্তু আমি ওই ফাইলটা কখনো এডিট করতে পারবো না। আমাকে এডিট করতে হবে ইটিসির ভিতরে যে কনফিগারেশন ফাইলটা থাকবে সেই ফাইলটা এডিট করতে হবে। এখানে বাই ডিফল্ট name.configuration ফাইল ইনস্টল হয়ে গেছে যখন আমরা প্যাকেজটা ইনস্টল করছি, এই লিংকটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে। যদি দেখতেন যে এখানে লিংকটা নাই, সেই ক্ষেত্রে এই কমান্ডের মাধ্যমে সেই লিংকটা তৈরি করে নিতে হতো। তখন আমরা ইটিসির ভিতরে যে name.conf ফাইলটা থাকবে সেইটাকে আমরা এডিট করব। বুঝতে পারছেন কি কি বলছি বিষয়টা? লোকেশন এবং কোথায় আমরা এডিট করব, এটা হচ্ছে ইস্যু। তারপরে আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই name.conf যে ফাইলটা আছে এই ফাইলটা এডিট করা। এই ফাইলের ভিতরে কি আছে, এই ফাইলের ভিতরে, এই ফাইলটা কাজ করার আগে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে দেখি এই যে ফাইলটা আছে এই ফাইলটার ওনার হচ্ছে রুট এবং গ্রুপ হচ্ছে নেম। মনে রাখতে হবে নেম অর্থাৎ ডিএনএস এর আমরা যতগুলা ফাইল তৈরি করব সবগুলা ফাইলের গ্রুপ হতে হবে নেম। নেম হচ্ছে ইউজার যে নেম সার্ভিসটাকে রান করতে পারে। তো যতগুলা ফাইল আমরা তৈরি করব, এরপর যত জোন তৈরি করব, প্রত্যেকটা জোনের জন্য আমার এই গ্রুপ আইডি চেঞ্জ করে নেম করে নিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে vi etc name.conf ফাইলটার ভিতরে দেখেন 10 নাম্বার লাইন থেকে বেসিক্যালি শুরু হয়েছে অপশনস বলে যে কথাটা আছে। অপশনের ভিতরে প্রথম যে লাইনটা 11 নাম্বার, সেটা হচ্ছে লিসেন অন কোড, অর্থাৎ কোন জায়গায় এই কোডটা রান করতেছে। এটা বাই ডিফল্ট কত ডিএনএস এর পোর্ট আমরা জানি 53, সেই পোর্টটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন 127.0.0.1 আছে, দেখছেন এখানে? তো এইটা এই মুহূর্তে এই ডিএনএসটা কোথায় কাজ করতেছে? শুধুমাত্র 127.0.0.1। তো আমি এটা যদি আমার নেটওয়ার্কে এনাবল করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে 192.168.99.0/24। যদি আমি এটাকে বাইরে ওয়ার্ল্ডে এনাবল করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 0.0.0.0/0। সো হ্যাঁ, ডিফল্ট রাউট এটা কি জিনিস? রাউটিং এর কোনো ইস্যু নাই, এটা হচ্ছে কোন নেটওয়ার্ক থেকে আমি আমার এই ডিএনএসটা আমার এই লিসেন করতে পারবে, অর্থাৎ এই পোর্ট 53 পোর্টটাকে কোন নেটওয়ার্ক লিসেন করতে পারতেছে। বাই ডিফল্ট এটা শুধুমাত্র লুপব্যাক দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র লোকাল হোস্ট নিজেই নিজেকে লিসেন করতে পারবে। তো হ্যাঁ বুঝি না, 00 বুঝি নাই এই জিরোটা কি বলতেছে। তো এইখানে 127 হচ্ছে আমার লোকাল হোস্ট, অর্থাৎ আমার লুপব্যাক অ্যাড্রেস। এই মেশিনটা নিজে 192.168.99.0 কি, এটা হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক যেটা ইথো 1 এর সাথে কানেক্টেড।
আমি যদি আমার এই মেশিনটাকে একটা পাবলিক ডিএনএস করতে চাই, অর্থাৎ একটা অনলাইন ডিএনএস যদি করতে চাই, অথবা আমার এটা যদি একটা রিয়েল হোস্টিং সার্ভার হইতো, আমি যদি এখানে ডিএনএস সার্ভার ইনস্টল করতে চাইতাম, তখন এই ডিএনএসটা বাইরে থেকে কিন্তু রিড করতে হবে, পাবলিকলি রিড করতে হবে। সেই পাবলিকের জন্য আমরা এই তখন এটা 0.0.0.0 দিছি, অর্থাৎ এটা যে কোনো নেটওয়ার্ক থেকেই অ্যাক্সেস করা যাবে। বুঝা গেছে বিষয়টা? তো আমরা এটা এখন দিতেও পারি, নাও দিতে পারি, এটা আসলে আমাদের মানে নাই এখন কিছু এরকম কোনো অল নেটওয়ার্ক নাই। বাট মেইন যেটা সেটা হচ্ছে 99.0 এই নেটওয়ার্কটাকে আমাদের অন করতে হবে। এরপরে দেখেন পোর্ট দেওয়া আছে 53 ফর IPv6, ডিরেক্টরি বলা আছে var named। আমরা এইখানে যে লোকেশনটা দেখছিলাম সেই লোকেশনটাই হচ্ছে এই লোকেশন, যে এই ডিএনএস সার্ভারের ফাইল কনফিগারেশনগুলো কোথায় থাকবে, var named এর ভিতরে থাকবে। ডাম্প ফাইল, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক ফাইল, তারপরে মেম স্ট্যাটিস্টিক্স ফাইল এবং অ্যালো কোয়েরি। ওকে, এখানে একটা জিনিস লিখছি, এখানে অ্যালো কোয়েরিতে বেসিক্যালি নেটওয়ার্কটা হবে, আর এইটা হবে হচ্ছে মেশিনের আইপি, এটা হবে 100। আর যদি এখানে পাবলিক ডিএনএস করতাম তাহলে এখানে মেশিনে যে রিয়েল আইপিটা থাকবে সেই রিয়েল আইপিটা এখানে বসাতে হবে। আর এই যে লোকাল হোস্ট, এইখানে বেসিক্যালি আমাকে নেটওয়ার্কটা বলতে হবে, একটু আগে পরে বলছি, সরি রাউটটা কি এই জায়গায় করতে হবে? রাউট না মানে হচ্ছে ইয়ে রাউট কোনটা? রাউট বলে কিছু নাই তো এখানে। না না গ্লোবালের জন্য যে 00 একটা হ্যাঁ, সেটা হচ্ছে পাবলিকলি করতে হলে তাহলে এটা এইখানে অ্যাড করতে হবে, অ্যালো কোয়েরি, মানে এটা হচ্ছে কে অ্যাক্সেস করতে পারবে। স্যার ওখানে নেটওয়ার্কটা বলে না দিয়ে এনি লোক দিলেও মেবি হবে। হ্যাঁ, এনিবডি আর 00 তো একই কথা না। আমি যে এনিবডিকে বেসিক্যালি এই সার্ভারটা শেয়ার দিব না, আমি এটা দিতে চাচ্ছি শুধুমাত্র আমার লোকাল নেটওয়ার্কে। তো মেইন যেটা বললাম সেটা হচ্ছে এইখানে আমাকে আইপি দিতে হবে আমার মেশিনের আইপিটা, কোন মেশিনের কোন পোর্টে এটা লিসেন করবে। সো এটা যদি রিয়েল আইপি থাকতো তাহলে সেই আইপিটাও এখানে অ্যাড করতে হতো। আর এটা হচ্ছে কোথা থেকে কোয়েরিটা করতে পারবে এই মেশিনে, কোন জায়গায়, সেটা হচ্ছে সেই নেটওয়ার্কের অ্যাড্রেস। বুঝতে পারছি একটু? ওকে, তারপরে নিচের দিকে আর এমন কিছু নাই, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে name.rfc/12.zones, এই ফাইলটাকে ইনক্লুড করা হয়েছে। আমি যদি চাই এখানে নতুন কোনো জোন বলে দিতে পারি, হয়তো এখানে জোন ইনক্লুড করা আছে কিন্তু আমি চাইলে এখানে একটা জোন ডিক্লেয়ার করতে পারি। জোন ডিক্লেয়ার করে এইভাবে, লাইক জোন লিখলাম, তারপরে তার ভিতরে নাম লিখলাম, লাইক example.com হচ্ছে একটা জোন। example.com না দিয়ে আমরা কি জানি বানাইছিলাম না, facebook.local হচ্ছে একটা জোন। ওকে, এই জোনটা আমরা যদি এইখানে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা এখানে এই পুরো জোনের কথাবার্তা লিখতে হবে। ওটা জোন ফাইলে করা যাবে না? এটা জোন ফাইলেও করা যাবে, মানে আমি দেখাচ্ছি যে আমি চাইলে এইখানেও জোন ডিক্লেয়ার করতে পারি। বেসিক্যালি এটার ভিতরে কথাবার্তা দেখাবো কিভাবে লিখতে হয়, মানে আমি যেটা জোন ডিক্লেয়ার করি এইভাবে জোনটা ডিক্লেয়ার করা যায়। আর এইখানে ইনক্লুডের ভিতরে যে জোন ফাইলটা আছে এই ফাইলের ভিতরে বেসিক্যালি ওর যে নিজস্ব যত জোন সেগুলো সব এই মুহূর্তে ডিক্লেয়ার করা আছে, আমি চাইলে সেইখানে যে জোন অ্যাড করতে পারি। বুঝা গেছে কিনা? অথবা আমি চাইলে এরকম নেম ডট একটা জোন ফাইল তৈরি করতে পারি, সেই ফাইলটাকে এখানে ইনক্লুড করে দিতে পারি। বুঝা গেছে কিনা? যে আমি আমার কাস্টম একটা ফাইল তৈরি করলাম যেখানে এই জোন ফাইলের কপি করে সেইখানের মতো কন্টেন্ট লিখলাম এবং সেই ফাইলটা এখানে ইনক্লুড করে দিলাম। এখানে আমি ম্যানুয়ালি করতে পারি জোন, আমি চাইলে কাস্টম কোনো একটা ফাইল অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে আমার যে জোন ফাইলটা আছে সেই ফাইলেও এন্ড দিয়ে দিতে পারি। তিনটা জিনিস বুঝা গেছে তো? বিষয়গুলো কি কি ক্লিয়ার? ওকে, এটা বুঝতে হবে এই কারণে, কারণ এই জোনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে ম্যানুয়ালি জোন করতে পারি, আমরা এই জোন ফাইলের ভিতরে যে জোন ক্রিয়েট করতে পারি, অথবা এরকম name.rfc1912 এর মতো আমরা একটা জোন ফাইল নিজেরা তৈরি করতে পারি যেটাকে এখানে ইনক্লুড করে দিতে পারি। বুঝা গেছে একটু?
তো এইখানে এটা হচ্ছে মেইন জিনিস, এটা আমরা সেভ করে বেরোই সার্ভিস নেম রেজিস্টার। তো আমাদের এখন কোনো নতুন জোন করা হয় নাই, আমরা বাই ডিফল্ট যে আমাদের নেম সার্ভারটা আছে সেই নেম সার্ভারটাকে ইনস্টল করছি। তো এখন যেহেতু আমি আমার এই 99 আর 100 সেটা এখন একটা ডিএনএস সার্ভার হিসেবে লিসেন করতেছে, বাট এখনো এনএস লুকআপ রেডি হয় নাই কারণ আমরা এখনো এটা বানাই নাই। আমরা এটা এখন বানাবো জোন। বুঝতে পারছেন কি না কি করছি? আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করছি, আমরা এখনো জোন তৈরি করি নাই। আমাদের var name এই একটা ফোল্ডার, এই ফোল্ডারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে var name এর মধ্যে একটা ফোল্ডার আছে আর অরিজিনাল প্যাকেজটা হচ্ছে ch root এর মধ্যে যে var name আছে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল। দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে var name এর মধ্যে আপনি দেখেন সব সেম ফাইলই, name এর মধ্যে যে ফাইল আছে ch root এর মধ্যে আবার var name আছে এবং সেই সেম ফাইলই আছে, ঠিক আছে? তো ch root হচ্ছে আমাদের প্যাকেজ, যে প্যাকেজটা আমরা ইনস্টল করছি এটাকে বলা হয় যে bind ch root প্যাকেজ। তো সেই প্যাকেজটা হচ্ছে ch root এর ভিতরে অরিজিনাল। আর named.conf নামে যে ফাইলটা আছে etc এর ভিতরে var এর ভিতরে সেটা হচ্ছে আমাদের মেইন কনফিগারেশন ফাইল, যেটা লিংক ফাইল কোথায় করা আছে etc এর ভিতরে, নরমাল etc, var named etc না কিন্তু ডাইরেক্ট etc এর ভিতরে। সেইখানে আমার অপশনসে বলা হবে যে এইটা আমি কোথায় কোন কোন মেশিনে বা কোন কোন নেটওয়ার্ক আমার এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে। সেইখানে ডিরেক্টরিতে বলে দেওয়া হয়েছে var named হচ্ছে তার অরিজিনাল ডিরেক্টরি, যেটা আমরা তোকে দেখলাম কথা বললাম, এবং সেইখানে জোন ফাইল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? name.conf হচ্ছে আমার মেইন ফাইল যেখানে জোন ডিক্লেয়ার আছে। জোন তো আমরা বুঝি নাকি, প্রাইমারি জোন পড়ছি না আমরা এসে উইন্ডোজের সময়। উইন্ডোজের জিনিসটা অনেক ইজি ছিল, যারা সেখানে নেক্সট গুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে এই জোনগুলো আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তো এই ম্যানুয়ালি ক্রিয়েটের কাজটা করতে হয় name.conf ফাইলের ভিতরে, যেটা আমি দেখাইলাম যে এখানে জোন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জোন লিখতে পারি। তো এইটাকে ইজি করার জন্য যেটা করা যায়, জোন একটা কাস্টম ফাইলে আমরা সব জোন রাখবো, সেইটাকে ইনক্লুড করে দিব। বাই ডিফল্ট এখানে একটা করা আছে name.1912 একটা ফাইল করা আছে। তো আমি এক করতে পারি, আমি ওই ফাইলের ভিতরে জোন তৈরি করতে পারি, এক করতে পারি আমি ওখানে ম্যানুয়ালি তৈরি করতে পারি, অথবা ওই রকম একটা ফাইল তৈরি করে সেইটাকে এখান থেকে কল করতে পারি। এইটা এই যে টেন্ডেন্সিটা নেম সার্ভার, এটা বোঝাটা খুবই জরুরি, কারণ এইখানে লিংক যদি একটু এদিক ওদিক হয় তাহলে নেম সার্ভারটা কিন্তু কাজ করবে না, বুঝা গেছে? এবং কোনো একটা জায়গায় সিনট্যাক্স এরর হলে পুরো নেম সার্ভারটাই ডাউন হয়ে যাবে। অন্যান্য সার্ভারগুলোতে একটা জায়গা অফ হয়ে গেলে আবার এররটা রিকভার করা যায়, বাট নেম সার্ভারটা খুবই ঝামেলাদায়ক জিনিস। ডিএনএস লিনাক্সের আপনারা একবার যদি সিনট্যাক্সে এরর করেন দিলে ফেরত আসাটা খুবই চাপ। সো এটা একটু মনোযোগের সাথে ঠান্ডা মাথায় করতে হবে। তো এইটুকু পর্যন্ত যদি আমার করা হয়ে থাকে তাহলে আমার ক্লায়েন্ট মেশিন এটাকে একটা ডিএনএস সার্ভার হিসেবে অ্যাড করবে, এবং আমরা যে ডিএনএস এর সংজ্ঞা করছি সেই অনুযায়ী ক্লায়েন্ট মেশিনে এখন ডিএনএস কিন্তু কাজ করবে। সো আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এইটুক সবার হয়েছে কিনা, তাইলে আমরা এরপরে জোন তৈরি করতে যাব। হয়েছে কি হয় নাই, কোনটা হয় নাই না বুঝি নাই কিছুই। ডিএস রুট পাচ্ছি না, ইনস্টল করা হয়েছে ভাই? হ্যাঁ সিডির ভিতরে সিএস রুট কোথা থেকে আসলো? ওকে, নেমের মধ্যেই আছি আমরা, এটা কিছু নাই, এটা চেক করছি, ওটাকে এর মধ্যে কিছু নাই।
ইয়ার ইনস্টল বাইন্ড ইনস্টল আমি বাইন্ড ইনস্টল করছি CSUD ইনস্টল করি না শুধু বাইন্ড ইনস্টল করছি ইনস্টল করা শুধু বাইন্ড প্যাকেজ ইনস্টল এটা দিয়ে যে করা যাবে না তা এই যে এখন CSUD ইনস্টল ভুলে যায় বাইন্ড আলাদা একটা প্যাকেজ বাইন্ড CSUD আলাদা একটা প্যাকেজ ভিডিও দেখে আমরা বাইন্ড CSUD এটা হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস শুধু বাইন্ড দিয়েও কাজটা করা যায় সেক্ষেত্রে রিকার্শন তৈরি করতে হবে আমরা যে কাজ করছি রিকার্শন নেমের মধ্যে বুঝতে বুঝতে এখানে মেশিন কাজ করে কেন Google document profile আমি get create document profile create করতে হচ্ছে আমি যখন Facebook create করব একটু আগে আমি যেটা বানাইলাম create আবার আগে সে সার্ভার আমরা এই জায়গায় রাখবো ফেসবুকটা আমরা পাওয়া যায় করা হয়েছে এখানে লিসেন করতেছে এটা তো ঠিক করতে হবে হয়েছে এখানে প্ল্যান মেশিন কাজ করে প্ল্যান মেশিন কাজ করে না তাহলে কেমন হইল এটা প্ল্যান মেশিন কাজ করে NS lookup নাই তো NS lookup আমি ক্রিয়েট করে নিয়েছি ওই জায়গায় cleaner.google.com এ কিছু করবে না কাজ করতেছে এখানে এটা কি এগিয়ে রেখে দাও নাকি আবার আমাদের কি আছে সেই বন্ধ করা হয়েছে ঠিক আছে সেই DNS বন্ধ করা হয়েছে তাহলে তো ওই DNS থেকে বের হয়ে যাবে গেটওয়ে আর DNS বন্ধ করতে হবে এটা হয়েছে এটা গেটওয়ে বন্ধ করা হয়েছে সেই গেটওয়ে সেই গেটওয়ে বন্ধ না করলে তো সি দিয়েই বের হয়ে যাবে তাহলে বুঝো কি হবে যে ওখান থেকে বের হচ্ছে হইতে পারে ওখান থেকে বের হতে পারছে সেটা তো বুঝা যাবে না এটা হয়েছে স্যার DSCP থাকলে হ্যাঁ তাহলে ওই আইপিটা বসে ম্যানুয়ালি বসে দিতে হবে ম্যানুয়ালি বসে খালি গেটওয়েটা তাহলে সেই আইপিটা দেখে নিতে হবে দেখে শুধু আইপিটা বসে দিতে হবে আর গেটওয়ে আইপিটা বসে দিতে হবে এটা তো VMware এখানে তো আইপি বসানো হয় না তো ওই মেশিনের সাথে কানেক্টেড না আছে মেশিন দিয়ে ভাই এক লাইন মেশিন থেকে ভাই তাহলে কেমনে হইলো ক্লায়েন্ট মেশিন থেকে পাইতে হবে ভাই আপনি এই সিরিজে কাজ করেন না আইপি নেই আর আপনি বুঝে গেছেন বুঝলি করেন না কেন এই সার্টিফিকেট আপনার লোকাল আসবে এই সিরিজে কাজ করেন এই সিরিজ তো আমাদের নেটওয়ার্কের সাথে আপনি থাকলে কি করবে আপনি এই সিরিজে কাজ করবেন ওলানে করবে ইথারেটে কোন আইপিটা মানে তাহলে লাগালে দিয়ে এজন্য যে আপনারা ডিএসসি কাজ করবেন আমার একটা বানাই চলবে গেটওয়ে থাকবে আপনার গেটওয়ে তো আচ্ছা
তাহলে আমাদের সিনারিওটা এখন এরকম হওয়া উচিত যে আমরা লিনাক্স সার্ভারে রাউটার ইনস্টল করছি, লিনাক্স সার্ভারে আমরা ডিএনএস ইনস্টল করছি, আমার উইন্ডোজ ক্লায়েন্ট এই রাউটার এবং ডিএনএস ইউজ করে এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে। এটা হচ্ছে আমার সিনারিও। এই পর্যন্ত কি সবার ঠিক আছে কিনা? এই পর্যন্ত ঠিক থাকে, তার মানে হচ্ছে যে আমরা এখন এমন একটা ডিএনএস সার্ভার ইউজ করতেছি যেটা কন্ট্রোল আমাদের হাতে। তো এখানে আমরা এখন বিভিন্ন জোন ক্রিয়েট করব, করে দেখব যে এই যে আমরা ফেসবুকটা ঠিকঠাক ওয়েব হোস্ট করলাম, সেই ওয়েব হোস্টটা কাজ করে। ঠিক আছে? সো ডিএনএস সার্ভারটা একটু জটিল মনে হইতে পারে, এটার লিংক আপগুলো একটু জটিল, বাট সুবিধাটা হচ্ছে ভালো কথা, সেটা হচ্ছে ডিএনএস সার্ভার এই লিনাক্স সিস্টেমের পরীক্ষা আসে না। সেই কারণে পরীক্ষা দিতে যাবে সার্টিফিকেটের জন্য তাদেরকে এই কঠিন সার্ভারটা আসে। আর এটা পারাটা জরুরি এই কারণে, যদি কোনো কোম্পানিতে হোস্টিং কোম্পানিতে চাকরি করতে চান, কোনো কোম্পানিতে লিনাক্স সার্ভার করতে চান, ডিএনএসটা হচ্ছে অনেকটা এমার্জেন্সি টাইপের জিনিস। এটা বাদ দিয়ে আপনি হোস্টিং কখনোই করতে পারবেন না। তো ডাটা সেন্টারে আপনি চাকরি পাবেন না যদি আপনি ডিএনএস ব্যবহার করেন। হ্যাঁ, সেটা ছিল রিয়েল লাইফে ইউজ করার জন্য রিজলভ মেইনটেইন এখানে গেটওয়ে কি আটটা পিং কারণ আমি ডিএনএস এর বানিয়ে লিখে সেটা বাকি ওয়ান ইয়ার সেটা কার্ড সাথে রিজলভ আমি তো রুট লেভেল দিয়ে আমি তো বানাচ্ছি যেটা অ্যাকচুয়ালি এটা ক্যাশিং রিয়েল লাইফ কাজে পারে না সেভাবে মেইন তার আবার এরকম আস্তে আস্তে টপটা এটা আসলে পুরো ফুল প্যাকেজ না করলে আইডিয়াটা নিয়ে রাখা ভালো না, সেই কোম্পানিতে যাবেন তখন আমি বোঝাই সিস্টেম থাকবে দেখলে ভালো লাগে যে হ্যাঁ ও যা যা ওইখানে যে লোক সে যা করবে সেটা বুঝি। স্যার এই পর্যন্ত হইলে আমরা এখন নেক্সট আগাই সামনের দিকে। আপনারা তাহলে দেখছিল ইন্টারনেটে কি করা সেভ করা তো মান নেমডের ভিতরে কই গেল? ও সরি সিএসইউ মান নেমডের ভিতরে মান নেম না, তো এটা হচ্ছে ইটিসি ভিতরে মানে মান নেম ch2 DTC, ঠিক না? লোকেশন হচ্ছে এটা। এই লোকেশনে আমরা এখন যাবো, তাহলে জোন ফাইল এডিট করব আর কি, যেটা একটু আগে আমরা কথা বললাম। তো var name chroot etc এর ভিতরে আমার জোন ফাইলটা আছে। জোন ফাইলটার নাম কি ছিল? name.rfc1912.zones। এই ফাইলটা আমরা জোন ফাইলের জন্য এডিট করব। আমি আবারও বলতেছি, জোন ফাইল কিন্তু তিন ভাবেই করা যেত, আমরা একটা ওয়ে দেখতেছি, বাকিগুলোও কিন্তু হবে। তো অন্য যে কোনো জায়গায় অন্য যে কোনো কিছু থাকতে পারে। সো name.rfc1912.zones এই ফাইলটা যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখব এখানে কি বলা আছে, যে এখানে বিভিন্ন ধরনের জোন বলা আছে। জোন লোকাল হোস্ট ডট লোকাল ডোমেইন একটা জোন, জোন লোকাল হোস্ট একটা জোন, জোন ডট 1.0.00000 এরকম একটা জোন, জোন 1.0.0.127 একটা জোন। তো এইখানে যে জিনিসটা একটু বলি, সেটা হচ্ছে এই যে কথাগুলো লেখা আছে লোকাল হোস্ট, এটা হচ্ছে আমরা যে জোন করছিলাম না ফরওয়ার্ড জোন, ঠিক না? তো এইটা হচ্ছে সেই জোন। আর এইখানে এই যে 1.0.0 অর্থাৎ যে আইপিটা বলা আছে এটা হচ্ছে রিভার্স জোন, অর্থাৎ এইখানে আইপিটা দেওয়া আছে 127.0.0.1, মানে এটা উল্টা করে লেখা থাকবে, রিভার্স জোনে উল্টা লেখা থাকবে। আর এখানে যে লোকাল হোস্ট লেখা আছে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড জোন। বুঝা গেছে? তো আমরা যে জোন ডিক্লেয়ার করব, যদি ফরওয়ার্ড জোন হয় তাহলে এইভাবে ডিক্লেয়ার করতে হবে,
রিভার্জন করতে যাই তাহলে আইপিটাকে উল্টা ডিক্লেয়ার করতে হবে এবং তারপরে .in-iddr.orpa এই কথাটা লিখতেই হবে। এটা হচ্ছে IPv4 এর জন্য আপনাকে এই লাইনটুকু লিখতেই হবে, শুধুমাত্র সামনের অংশটুকু নতুন। বুঝা গেছে বিষয়টা? যদি আমরা ফরওয়ার্ড জোন করি তাহলে আমরা এইভাবে লিখবো, এই যে 19 থেকে 23 যে কথাটা লেখা আছে, জোন, টাইপ, ফাইল, অ্যালো, আপডেট। বুঝা গেছে? যদি রিভার্স জোন করি তাহলে এই যে 31 থেকে 35 এইভাবে লিখতে হবে। এখানে আইপি দেওয়া আছে, লোকাল হোস্টের আইপি কত? 127.0.0.1। এটা কিন্তু উল্টা করে লেখা আছে, দেখছেন? তো এইভাবে আমি যার জন্য জোন বানাবো তার যে আইপিটা থাকবে সেই আইপিটা আমরা এইখানে উল্টা করে লিখতে হবে এবং ডটের পরে এই যে হাইফেন দিয়ে যে কথাটা লেখা আছে এটা অবশ্যই এইভাবেই লিখতে হবে। এটা হচ্ছে সিস্টেমিক। বুঝা গেছে? ওকে। সো আমরা একদম নিচে যদি যাই তাহলে এখন আমাদের এই ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি এই উপরের ফাইলটা কপি করে নিয়ে আসি, এটা টাইপ করতে কষ্ট কম হয়। এখানে আছে 1 2 3 4 5টা ফাইল। তো আমি এই ফাইলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। সো এইটার আমি এখন একটা নতুন জোন বানাই। এখানে একটা আমরা এখন জোন বানাবো, লাইক আমি ফেসবুক ডট লোকাল নামে একটা জোন তৈরি করতেছি। ক্লিয়ার? ফেসবুক ডট লোকাল, টাইপ হচ্ছে মাস্টার, তার মানে এটা হচ্ছে মাস্টার জোন। আমরা দুই ধরনের জোন করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি জোন, একটা হচ্ছে সেকেন্ডারি জোন। প্রাইমারি জোন হচ্ছে মাস্টার জোন, সেকেন্ডারি জোন হচ্ছে স্লেভ জোন। বুঝা গেছে? ওকে। সো আমরা এখন প্রাইমারি করতেছি, সেটাটা প্রাইমারি। এরপরে যে ফাইল, কোন ফাইলে বলা থাকবে যে এইটা রেকর্ড কি কি হবে। আমাদের মনে আছে না উইন্ডোজে করার পর আমরা জোন ক্রিয়েট করার পর তার ভিতরে এ রেকর্ড, তারপরে এনএস রেকর্ড, এমএক্স রেকর্ড আপডেট করতে পারতাম, সিনেম আপডেট করতে পারতাম। তো এই জোন ফাইলটার জন্য এই রেকর্ডগুলো কই থাকবে সেই ফাইলটা হচ্ছে এইটা, যেখান থেকে সেই ফাইলটা পড়বে। তো এই ফাইলটা এখানে দেওয়া আছে name.localhost। এটা যে কোনো নাম হইতে পারে, এটাই যে হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো নাম হইতে পারে। আমি ধরে নিলাম name.facebook। ওকে, এটা যে কোনো নাম হইতে পারে, fb.local বা যে কোনো কিছু, এটা জাস্ট ফাইল নেম। এখানে অ্যালো আপডেট বলা আছে, অ্যালো আপডেটটা আমার এখানে দরকার নাই, আমি এটা চাইলে বন্ধ করে দিতে পারি। এখানে নন দেওয়া আছে, নন দেওয়া আর লাইন না রাখা কি কথা? বুঝতে পারছেন কি না? ক্লিয়ার বিষয়টা? আমি ফাইলটা এই কথাটা রাখতেও পারি, নাও রাখতে পারি। এটা বেসিক্যালি যখন স্লেভ করব, অথবা আমি যদি কোনো সেকেন্ডারি প্রাইমারি জোন করতাম, অথবা যদি এরকম হইতো যে আমি এখানে facebook.com এর জোনটা ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা বেসিক্যালি আরেকটা সার্ভারে আছে অরিজিনাল, যার মাস্টার ডিএনএস হচ্ছে আরেকজন, তখন আমি এইখানে ওই মেশিনের ওই ডিএনএস সার্ভারের আইপিটা দিয়ে দিতাম অ্যালো আপডেটে। তো এটা আমার আপাতত দরকার নেই। সো নাম থাকা আর হ্যাশ দিয়ে দেওয়া একই কথা। সো আমরা এখন একটা নতুন জোন তৈরি করলাম facebook.local নামে এবং তার একটা ফাইল বললাম, ফাইলটার নাম কি? name.facebook। ক্লিয়ার? এটা হচ্ছে তা এই জোন ফাইলটার কনফিগারেশন ফাইল, যেটা আমরা এখন নাই, আমরা তৈরি করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জোন তৈরি করতে পারছি সবাই? ওকে। তো আমরা এখন এটা সেভ করে বের হই। তাহলে আমরা এখন এই জিনিসটা সেভ করে বের হইলাম। তো এই লোকেশনে দেখি এই যে name.localhost, যেটা আগের ফাইলটা দেওয়া আছে না, এই ফাইলটা এখানে দেওয়া আছে। এটা কোন ফাইল বলেন তো? name.localhost টা এটা কোন ফাইল? এটা হচ্ছে লোকাল হোস্টের জোনের ভিতরে লেখা ছিল না? বলে গেছেন এইমাত্র দেখলাম যে লোকাল হোস্টের যে জোনটা ছিল
সেই জন্য এই নামটা লেখা ছিল না নেম ডট লোকাল হোস্ট, তার মানে ওই লোকাল হোস্টটা এই ফাইলটা রিড করতেছে, এটা কনফিগারেশন। সো আমরা বলে আসছি যে আমাদের ফেসবুক ডট লোকালের জন্য নেম ডট ফেসবুক রিড করতে হবে, এই তো। তো আমাদের ফাইলটা বানাইতে হবে, এটা নাই। বাট এই যে ফাইলটা, এই ফাইলটা চাইলে আমরা কপি করে ইউজ করতে পারি, তাহলে কি হবে, পুরোটা লেখা লাগবে না। একবার যখন আপনি পুরো জিনিসটা বুঝে যাবেন তখন আপনার লিখতে সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। বাট এখন যেহেতু নতুন, সো আমরা এই ফাইলটাকে কপি করে নিব ওই নামে, তাহলে ওই ফাইলটা আমরা এডিট করব। বুঝা গেছে বিষয়টা? তাহলে এখন আমি এই ফাইলটা কপি করে নিলাম, নেম ডট লোকাল হোস্ট, কি নামে কপি করব, নেম ডট ফেসবুক। তাহলে এখন নেম ডট ফেসবুক নামে একটা ফাইল তৈরি হইলো, এই ফাইলটা আমি এখন এডিট করব। দেখেন এইখানে এই লাইনটা অলরেডি লেখা আছে, যদি না থাকতো তাহলে আমার লিখতে হতো, এই জন্যই আমি জাস্ট কপি করছি, আর কিছুই না, আর কোনো কিছুই না। সো আমরা এখন এই ফাইলটা এডিট করি। হ্যাঁ, এটা নেম ডট ফেসবুক, নেম ডট ফেসবুক। আমার হোস্ট নেমটা আমি দেখে নিলাম, হোস্ট ডট বিএটিএম ডট লোকাল। সবাই এটুকু করতে পারছেন? না স্যার কে? হ্যাঁ, তো ওই নামে বানাবেন, হ্যাঁ, মানে আপনি ওখানে যে নামে ফাইলটা দিয়ে আসছেন সেই নামে ফাইলটা বানাবেন। তো আমরা এই ফাইলটা কপি করে নিচ্ছি জাস্ট কাজের সুবিধা। নেম ডট ফেসবুক কিছু এডিট করি নাই, মানে এটা কপি করছি একটা ফাইলটা এখন এডিট করব। ওকে, সবাই এটুকু হয়েছে? ওকে, এই ফাইলটা এখন আমরা যদি দেখি, এই ফাইলটা একটু বোঝার দরকার আছে। এই ফাইলে এইখানে দেখেন INSOA পরে অ্যাড, তারপরে একটা কথা লেখা আছে rname.include। এটা কিভাবে লিখতে হয় আমি লিখি, এইখানে যে জিনিসটা হয় INSOA এর পরে এটা আমি এইভাবে লিখে দিয়ে বুঝবেন, host.batm.local. তারপরে হচ্ছে root and host dot batm.local. এটা কি জিনিস? host.batm.local হচ্ছে আমার DNS সার্ভারের নেম, ঠিক আছে। root and host.batm.local হচ্ছে এই মেশিনের অ্যাক্সেস পাওয়ার জন্য একটা ইমেল অ্যাড্রেস, এটা যে কোনো ইমেল অ্যাড্রেসই হতে পারে, এটা কোনো সমস্যা না। এখানে 0 হচ্ছে এটা সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা জোনের কনফিগারেশন একটা সিরিয়াল নাম্বার থাকবে। তো আমরা একটা ইউনিক সিরিয়াল নাম্বার দিতে হবে প্রত্যেকটা জোনের জন্য। তো আমি 100 থেকে শুরু করতেছি যাতে পরবর্তীতে এইভাবে করতে পারি। এটা হচ্ছে রিফ্রেশ টাইম, এটা হচ্ছে রিট্রাই টাইম, এটা হচ্ছে এক্সপায়ার টাইম। কি জিনিস? রিফ্রেশ টাইম হচ্ছে কতক্ষণ পর পর, যদি এটা একটা সেকেন্ডারি ডিএনএস হয় তো সে কতক্ষণ পর পর এটা রিফ্রেশ করবে। যদি এটা এরকম হয় যে এটা কারো কাছ থেকে আপডেট নিচ্ছে অথবা এটা কাউকে যখন আপডেট দিচ্ছে, সেটা হচ্ছে রিফ্রেশ টাইম। কখনো যদি এটা রুট ডিএনএস এর সাথে কানেকশন করতে না পারে তখন কতক্ষণ পর সে আবার রিট্রাই করবে, এটা হচ্ছে সেই টাইমিং। কতক্ষণ পর এই টাইমিংটা এক্সপায়ার করবে সেটা হচ্ছে এই টাইমিং। অর্থাৎ কখন যদি দেখে যে রুটের সাথে এটা কানেকশন করতে পারতেছে না, তাহলে কতক্ষণ পর সে এই ডিএনএসটাকে এক্সপায়ার হিসাবে ঘোষণা করবে। বুঝা গেছে? তো এরকম এটা হচ্ছে মিনিমাম রিট্রাই টাইম, অর্থাৎ কতক্ষণের মধ্যে মিনিমাম, এটা হচ্ছে 3 আওয়ার।
এটা আমরা করতে পারছি। এখানে কিন্তু আপনারা আপনাদের মেশিনের অনুযায়ী দিবেন। আমারটা এরকম, তাই আমি এখানে host.vatm.local লিখছি। এটা আপনারা আপনাদের মতো দিবেন। আমরা host.vatm.local এর কোনো জোর ফাইল তৈরি করিনি, তো আমাদের ওইটাও তৈরি করতে হবে, যেহেতু আমরা এখানে host.vatm.local এই কথাটা এখানে লিখতেছি। তো আমাদের যে ফাইলটা এডিট করতেছি এটা তো ফেসবুকের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে তার নেম সার্ভার। এই যে host.vatm.local হচ্ছে তার নেম সার্ভার। তো আমার এখানে এটা করলে আমরা আবার vatm.local এর হোস্টটা বানাইতে হবে, বাট আমরা কাজের সুবিধার্থে যেহেতু এটা ফেসবুক করে আসছি, তো আপাতত এটাকে ফেসবুকই রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে আমার আবার কনফিউজ হয়ে যেতে পারে। আমি জাস্ট এটা দিলাম একটা নাম আর কি। স্যার ডট হবে না এট হবে? উপরে রুট ডট হবে, ডট। এখানে যেটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ডোমেইনের লাস্টে কিন্তু ডট দিতে হবে, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, কিন্তু অটোমেটিক কোনো ডট নিবে না, এটা অন্য হইতেছিল।
উইন্ডোজে কিন্তু অটোমেটিক ডট নিতে পারে, এখানে কিন্তু ম্যানুয়ালি আমাকে এই ডটগুলো দিতে হবে, এটা মাথায় রাখেন। তো আমরা এইটুক লিখি আপাতত, বাকিগুলো পরে দেখতেছি, আগে এইটুক করি, এইটুক শেষ হোক তারপরে বাকি অ্যাড করি আসলে। তো এইটুক লিখছেন সবাই? তো এটা আমরা সেভ করে বের হই। স্যার ওটা লিখুন স্যার। না লিখো, রিস্টার্ট দিয়ে যাবে। হ্যাঁ আমরা নিচের লাইনটা ডিলিট করে দিই। এইটুক করেন আগে, বাকিটা আমরা আস্তে আস্তে আগাই, কারণ এই ফাইলে একটু ভুল হয়ে গেলে আসলে একটা এরর দেখাবে, এরর সলভ করতে গেলে আবার অনেক ট্রাবল শুটিং করতে হবে। জিএনএস এর একটা এরর হলে খুব ঝামেলা, আমরা আস্তে আস্তে আগাই। আমাদের একটা কমান্ড আছে, আমরা কমান্ডটা দেখি। কমান্ডটা হচ্ছে নেম মাইনাস চেক কনফ স্ল্যাশ var name chroot etc name.conf। এই ফাইলটা দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের কনফিগারেশন ফাইলে কোনো রকম এরর আছে কিনা, যেটা আমরা বেসিক্যালি এডিট করছি এই ফাইলটা। তো একই জিনিস ফাইল, তো এখানেও চাইলে আপনারা চেক করতে পারেন যে দুইটার কোনো কনফিগারেশন কোনো এরর আছে কিনা। একই ফাইল যেহেতু একটা চেক করলেই হবে। আর যদি জোন ফাইল চেক করতে চান তাহলে নেম চেক জোন বা নেম চেক বা নেম তো এখানে ফরম্যাট কি চাইতেছে? জোন ফাইল নেম চেক জোন জেনেসি ইনপুট ফরম্যাট আউটপুট ফরম্যাট ইগনোর নেম হাইফেন চেক জোন।
তাহলে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমার কনফিগারেশন ফাইল চেক করার কমান্ড, আর এটা হচ্ছে জোনের আগে এখানে নামটা লিখতে হবে। আমরা যে জোনটা দেখছিলাম facebook.local, সো লোডেড। ওকে, তাহলে আমরা দুইটা কমান্ড দেখলাম, একটা হচ্ছে যে এরকম কনফিগারেশন চেক করার named hyphen check call, আর একটা হচ্ছে named hyphen check zone। জোনের দুইটা ফাইল নেই, জোনের ক্ষেত্রে জাস্ট জোনটা আগে বলে দিবে, তাহলে ওই অনুযায়ী সে ফাইলটা চেক করবে যে হ্যাঁ এই জোনের সাথে এই ফাইল ট্যাগ আছে কিনা, ঠিকমতো কোনো সিনট্যাক্স এরর আছে কিনা। এটা হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স কোনো এরর থাকলে চেক করা হয়, যেহেতু ডিএনএস এর আসলে পুরোটা হাতে লিখতে হয় ম্যানুয়ালি, তো সিনট্যাক্সের ইস্যুটা ইম্পর্টেন্ট। সো এইগুলোর মাধ্যমে আমরা সিনট্যাক্সটা চেক করতে পারি। স্যার নেগেটিভ পর কি আর কিছু আছে এখানে? হ্যাঁ, কোথায়? এটা ছাড়া আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এটাকে একটা নেম সার্ভার হিসেবে স্টার্ট করতে চাই, শুধু ক্যাশ অনলি করব না, যদি সেরকম কোনো ইস্যুস থাকে তাহলে আমাদের রিজলভারের মধ্যে আইপি বলে দিতে হবে, যে এটার আইপি হচ্ছে কত জানি 99.1। আগেরটা আমরা বলতে পারি, যেটা আমার এখানে একটা আছে, এটা থাক, এটারে আবার করে এটারে এটা আছেই অলরেডি, কত 99. তো এটা উপরে উঠে দিই যাতে আগে এটা কাজ করে। তো এই আর কি, তো এইভাবে আমরা এখানে রিজলভের মধ্যে এই আইপিটা বলে দিলাম। তো এখন সার্ভিস নেম রিস্টার্ট হইলো, যদি ক্লিক করি ns1.facebook.local, এগুলো বাদও দিয়ে দিতে পারেন চাইলে। একটু ঝামেলা হচ্ছে। রিজলভে এই যে মানে আইপি একটাও রাখতে পারেন চাইলে, এটা দেখাইলাম আমি। আর একটা কাজ সম্ভবত বাদ পড়ে আছে, যেটা আমরা করি নাই, ফাইলটা একটু দেখি।
এখানে name.facebook ফাইলটার প্রবলেম আছে একটা, আমরা এটা গ্রুপ চেঞ্জ করি নাই, তো এটা চেঞ্জ করতে হবে একটু। তো স্যার আমার একটু হেল্প করতে হবে এদিকে। প্রথম থেকে আবার বলি আপনাদের, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের var name, এটা হচ্ছে আমাদের মেইন ডিএনএস এর জন্য ডিরেক্টরি, ঠিক আছে, মেইন ডিএনএস ডিরেক্টরি। কিন্তু এইখানে আমরা বলছি যে আমরা যদি শুধু বাইন্ড ইনস্টল করতাম তাহলে chroot ফাংশনটা এখানে আসতো না। আমরা যে প্যাকেজটা ইনস্টল করছি এটা হচ্ছে bind chroot, তাহলে chroot নামে যে ফাইলটা আছে সেই ফোল্ডারটার মধ্যে আমার সেম রিকার্সিভলি আবার দেখবেন এই ফোল্ডারগুলোই তৈরি হয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে এখানে দেখেন সেম ফোল্ডারই তৈরি হয়েছে। এইখানে যে ইটিসি আর var আছে, বেসিক্যালি এই ইটিসি আর var হচ্ছে আমার সব কনফিগারেশন ফাইল, ক্লিয়ার? এই ইটিসি এবং var হচ্ছে chroot এর সব ধরনের কনফিগারেশন ফাইল। মানে আমার লিনাক্সে কি হয়, আমার লিনাক্সে মেইন কনফিগারেশন ফাইল কই থাকে, রুটের ভিতরে থাকে না, রুট ইটিসির ভিতরে। তো এই ইটিসির ভিতরে যে ফাইলটা আছে সেটাকে আমার কই নিয়ে যেতে হবে, ওই ইটিসিতে, বুঝে গেছে কিনা, /etc তে। অর্থাৎ এইখানে যে ইটিসিটা আছে, এইখানে আমি যদি ফাইল ডিরেক্টরি দেখি এটার কোথায় var name chroot এর ইটিসি, আর আমার কোন ইটিসি তে কাজ করার কথা সব সময় /etc তে না, মনে আছে তো? তাহলে ওইখানে যে এই যে name.conf এই ফাইলটা বেসিক্যালি ওখানে লিংক ফাইল বানাইতে হবে। তো নরমালি যেহেতু আমরা এখানে বাইন্ডের 4টা প্যাকেজ ইনস্টল করছি এজন্য ওই লিংক ফাইল অটোমেটিক হয়ে গেছে। যদি কখনো না থাকে তাহলে ওই যে আমি দেখাইছি লিংকের কমান্ড link -s, সেই কমান্ড দিয়ে এই name.conf টাকে ওইখানে লিংক করতে হবে। খেয়াল রাখতে হবে এই কনফিগারেশন ফাইলটা কখনোই এডিট করা যাবে না, কখনোই এই ফাইলটা এডিট করা যাবে না। এডিট করতে হবে আমার ইটিসির ভিতরের ফাইল, কারণ আমি যখন নেম সার্ভিস ইনস্টল দিব তখন সে আমার /etc তে যাই খোঁজ করবে। বুঝা গেছে বিষয়টা? এরপরে আমরা কি দেখছিলাম যে এই কনফিগারেশন যে ফাইলটা আছে এটা যদি আমরা একটু দেখি, আমরা যদি কনফিগারেশন ফাইলটা এখন দেখি যে আমাদের কনফিগারেশন ফাইলটার মধ্যে কি ছিল, অপশনের ভিতরে বলা থাকতে হবে যে কোন আইপি তে এই সার্ভারটা কাজ করবে, অর্থাৎ এই মেশিনের আইপি কত সেটা আমরা এখানে বলে দিছি, ঠিক না? ওকে গুড। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন নেটওয়ার্ক থেকে এই ডিএনএস সার্ভারটাকে অ্যালাউ করতে পারবে, সেই কোথা থেকে কোয়েরি অ্যালাউ হবে সেই নেটওয়ার্কটা আমরা এখানে বলে দিছি, ক্লিয়ার এটুক? তারপরে আমরা বলছি যে নিচের দিকে এখন আমার জোন লিখতে হবে, এই যে প্রাইমারি জোন সেই জোন আমরা এখানে লিখতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, ম্যানুয়ালি লিখতে পারি অথবা এইখানে যে ফাইলটা দেওয়া আছে সেই ফাইলের ভিতর লিখতে পারি। তো আমরা যেটা করছি আমরা ওই ফাইলের ভিতরে একটা জোন ক্রিয়েট করছি, অথবা আমরা কাস্টম ফাইলও ক্রিয়েট করতে পারতাম। এরপরে আমরা কি করছি, এই যে নেম ফাইলটা এখানে আছে RFC 1912 জোন, এইটার মধ্যে আমরা একটা জোন তৈরি করছি, ঠিক না, facebook.local। এখানে খেয়াল করি আমাদের কিন্তু ডিএনএস এর আইডিয়া উইন্ডোজ এর মতোই, আমি facebook.local নামে ক্রিয়েট করতেছি, তার মানে আমি যত কিছুই করব সবকিছু এর আগে হবে। আমি যদি কোনো একটা কমের জন্য করতাম তাহলে আমি জনের নাম কি দিতাম, কম। বুঝা গেছে কিনা বিষয়টা? কারণ আমি facebook.local দিছি জাস্ট আপনি বোঝানোর জন্য আপনাদের। এখানে যদি আমি লোকাল দিতাম তাহলে আমি facebook.local, yahoo.local, google.local, বুঝতে পারছেন না? সেরকম আমি কিন্তু বানাইতে পারতাম। আমি এখানে facebook.local দিলে আমি আগের জিনিসগুলো বানাইতে পারবো। নরমালি জিনিসটা কি রকম হওয়া উচিত আমি যদি আপনাদের একটু বুঝাই, দেখেন এই ফাইল নিয়ে তো কোনো প্রবলেম নেই, এটা তো বুঝছেন নাকি জোনটা কিভাবে লিখতে হয়। এখন আমি একটু জোনের ডিক্লারেশনটা বলি, মানে জোন কিভাবে আমাদের কাজ করতে হয়। নরমালি ধরি আমরা এটা ফ্রেশ মেশিন, এই মেশিনের হোস্ট নেম কি, হোস্ট নেম হচ্ছে host.vatm.local। তাহলে প্রথমে আমার কি করতে হবে, আমাকে এই মেশিনের একটা ডিএনএস এর FQQDN বানাইতে হবে, অর্থাৎ আমার এই মেশিনে যে ডিএনএস সার্ভার সেটার একটা ফুললি কোয়ালিফাইড নাম থাকতে হবে অ্যাজ এ ডিএনএস সার্ভার। আমার ডিএনএস সার্ভারের নাম কিন্তু এইটা host.vatm.local। তাহলে আমাকে আইদার একটা জোন করতে হবে লোকাল নামে, অথবা আমাকে একটা জোন করতে হবে vatm.local নামে। তার ভিতরে আমরা যখন ns1 ক্রিয়েট করছি তখন আমরা এখানে হোস্ট অথবা ns1 অথবা ns2 কিছু একটা ক্রিয়েট করতাম।
এটা হতো আমার কি নেম সার্ভারের নাম, প্রাইমারি নেম সার্ভারের নাম, যেটা আমি সবসময় সবাইকে বলতাম যে এই নেম সার্ভারটা তুমি ইউজ করবে, এই নেম সার্ভারটা তুমি ইউজ করবে, যেখানে আমাদের এ রেকর্ডে বলে দিত এই আইপিটা, এবং এই আইপিতে অটোমেটিক্যালি ওই জোনটা চলতেছে। এরপরের কাজ হচ্ছে এরকম জোন অ্যাড করা, যে আমার সাপোজ এই হোস্টিং সার্ভারে facebook.local হোস্ট করা আছে, তাহলে আমি কি করব, আমি লোকাল নামে একটা জোন বানাবো, তার ভিতরে ফেসবুক নামে একটা এ রেকর্ড তৈরি করব। বুঝা গেছে কিনা? যে কাজটা আমরা একটু আগে কি করছি, NS1 এর জন্য করছি, আমি এইটার জন্য দেখাইছি আপনাদেরকে। স্টেপটা বুঝতে পারছেন? উইন্ডোজে কিন্তু আমরা এই হিসাবেই করছি, এই লজিকটা এখানে দেখা যাচ্ছে না কারণ পুরোটা হাতে টাইপ করতে হচ্ছে, এই জন্য মাথায় কাজ করতে হবে। উইন্ডোজে খুব ইজি হয় কারণ ওখানে লিখলে ওখানে দেখায়, এগুলো দেখতে অনেক ইজি মনে হয়। বাট লিনাক্সের জিনিসগুলোতে আপনার মাথায় কল্পনা করতে হবে যে আপনি এখানে যে জোনটা লিখতেছেন এর আগের জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার SQDN এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, সেইটা আপনি এর রেকর্ডে অ্যাড করতেছেন। মনে আছে কিনা আমরা যখন এখানে করতেছিলাম? বুঝা গেছে বিষয়টা? ঠিক সেম জিনিসই এখন আমার রেকর্ডে টাইপ করতে হবে। তো আমি এখানে একটা ফাইল নেম বলছি, এটা যে কোনো ফাইল হইতে পারে। এই ফাইলটা কোথায় থাকবে? কোথায় থাকবে বলেন? ইটিসির ভিতরে। এটা থাকবে কোথায়? হ্যাঁ, এইটা থাকবে var name chroot var name, এইখানে থাকবে নেম ডট। যদি কারো মনেও না থাকে এই যে নেম ডট লোকাল হাউস যেটা ওইখানে ছিল সেটাকে এই জন্যই আমি কপি করছি বোঝার সুবিধার্থে, যে এই লোকেশন থেকে আমি এটাকে কপি করছি। এবং যেটা আমি বলছি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই ওই গ্রুপটা নেম করতে হবে। তো এরপরে আমরা জাস্ট এইটাকে এডিট করছি। কি এডিট করছি আমরা? নেম ডট ফেসবুক, এটাকে এডিট করছি। এখানে বলে দিছি তার প্রাইমারি নেম সার্ভার এইটা। যদি আমার প্রাইমারি নেম সার্ভার এইটা থাকতো তাহলে কিন্তু আমি আর এইটা লিখতাম না, আমি কি লিখতাম host.vatm.local। তো আমি এটা প্রথম করছি দেখে আপনাদেরকে বোঝানোর জন্য করছি, সেকেন্ডগুলোতে কিন্তু আপনি এইটাই লিখতে পারেন চাইলে। তারপরে কি হয়েছে, NS1 দিয়ে আমি একটা এ রেকর্ড অ্যাড করছি। এখন আপনি যখন পিং করবেন ns1.facebook.local, সে জানে facebook.local এর জোন এইটা, এবং সেইখানে এসে খুঁজবে যে NS1 এর অ্যাড্রেস কত। বুঝতে পারছেন? তো সেম আমি এখানে চাইলে NS2 হোস্ট অনেক কিছু অ্যাড করতে পারি, www অ্যাড করতে পারি। তাহলে আমার কি হবে, www.facebook.local। facebook.local অলরেডি আছে, www.facebook.local হবে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? আমার যে নামে আমি একটু আগে etc.host এর মধ্যে এন্ট্রি দিয়েছিলাম সেটাই ছিল www। তো ওই সেম করার জন্য আমি জাস্ট এইভাবে করছি। আপনারা আপনার প্রয়োজন মতো করবেন। যদি কোনো এরকম হতো abc.com তাহলে কিন্তু আমি এখানে আইদার .com করতাম অথবা abc.com করলে ডাইরেক্ট এটা থাকতো না তখন, তখন আমি এই রেকর্ডটা শুধু অ্যাড করতাম। বুঝতে পারছেন তো? আমি যদি শুধু facebook.local এর অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। অন্যতে যেটা করতাম ব্ল্যাঙ্ক রাখতাম শুধু মেইনটা অ্যাড করার জন্য। বোঝা গেছে কিনা? তো এই জিনিসটা আসলে ঠিক এতটুকু করেন তাহলে আপনার বুঝতে পারবেন যে তারপর যদি চলে তাহলে বুঝতে পারবেন যে হইতেছে, কারণ এই ডিএনএস সার্ভারটা একটু সময় নিয়ে করতে হয়, তো এই অনেক প্র্যাকটিস করতে হবে। লিংক আপগুলো একটু বোঝাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। লিনাক্সের সবচেয়ে কঠিন বেসিক্যালি কাটা বললে ডিএনএস সার্ভারটা, কারণ পুরোটা ম্যানুয়ালি করতে হয়, বুঝতে যায়। এইটা যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার লজিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মেশিনের প্রবলেম নিয়ে কথা বলতে যাবে। মেশিন স্যার এখানে মেশিন কমান্ড ভুলেছে, কমান্ড ভুলেলে কমান্ড ঠিক করে এই তো এইটুকের পর এরপরে আমি এখানে একটা এন্ট্রি দিছি হচ্ছে কি ফাইল resolve.conf। এইটা বেসিক্যালি আমার ডিএনএসটা বসানোর জন্য লিখছি। আমার যদি এটা ক্লায়েন্ট মেশিন হয়ে থেকে আমি চেক করতে চাইতাম তাহলে কিন্তু এইসব লেখা লাগতো না, মানে এইখান থেকে যদি আমি চেক করতে চাই ns1.facebook.local তাহলে কিন্তু আমার এই resolve.conf এর এন্ট্রি কোনো ইম্পর্টেন্ট না, কারণ এইখানে অলরেডি ডিএনএস এ বলা আছে তার ডিএনএস কে। বাট এই মেশিনে
ডিএনএসটা বলা ছিল না, এই জন্য আমরা এখানে দিছি। তো বেসিক্যালি ওই যে ডকুমেন্টেশনগুলো আছে সেখানে এই ফাইলে এন্ট্রি দেয়। তো এই জন্য এটা আপনাদেরকে দেখাইছি, কারণ হুট করে অন্য কোথাও দেখলে আবার মনে করবেন যে এই পার্টটা বাদ গেছে। বাট এইটা শুধুমাত্র এই মেশিনের জন্য ইম্পর্টেন্ট। আমার যদি এটা অন্য কোনো মেশিন থেকে হয়, সে তো আর এই মেশিনে রিজলভ করবে না। এটা হচ্ছে ডিএনএস কোথায় রিজলভ হবে সেটা বলা থাকে resolve.conf ফাইল। বুঝা গেছে? এটা হচ্ছে নিজের মেশিনে রিজলভ। এছাড়া যখন আপনি অনলাইন সার্ভার করবেন তখন প্রাইমারি রিজলভার নামে একটা জিনিস থাকবে, যেটা আপনি আপনার যে প্রাইমারি ডিএনএস এর কথা আইএসপি যে থাকবে তাকে বলবেন যে তার প্রাইমারি রিজলভারে আপনার এন্ট্রিগুলো দিয়ে দেবেন। তো আপনি যদি প্রাইমারি রিজলভারে কি হন, তখন আপনি নিজে এই এন্ট্রিগুলো, অর্থাৎ আপনার আন্ডারে যারা ডিএনএস সার্ভার থাকবে তাদের এন্ট্রিগুলো আবার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? বুঝা গেছে? একটু মাথার উপর দিয়ে যাবে, কারণ অনেকগুলো কথা বলছি। তো আসলে এই কি হইতেছে আমার এখানে? রিজলভে তো স্যার রিজলভে আইপি অটোমেটিক দেখাচ্ছে এই কারণে, কারণ আমাদের একটা নেটওয়ার্কে ডিএসসিপি করে না,